আওয়ামী লীগ খুব ভয়ঙ্কর ভাবে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে। যেহেতু তাদের অধিকাংশ নেতাকর্মীরা পলাতক এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরা জেলে আছেন, বাট তাদের কাছে পয়সার অভাব নাই। এই কারণে তারা বৃষ্টির মতো পয়সা ছিটিয়ে চেষ্টা করতেছে আবার ফেরার জন্য, এবং আগামী নির্বাচনের আগেই মোটামুটি খুব ভয়ঙ্কর ভাবে ফেরার জন্য এবং ঢাকা শহরের দখল নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এই জন্য যত টাকা লাগে তারা তা দিবে, এবং তারা জামাত ইসলামের মতো কৌশল নিচ্ছে। কি সেই কৌশল? আপনাদের খেয়াল আছে, জামাত ইসলাম যখন আওয়ামী লীগের আমলে অনেক বিপদে ছিল, শিবির সন্দেহে যে কাউকে গ্রেপ্তার করা যেত, পিটিয়ে মেরে ফেলা যেত, ক্রস ফায়ার করা যেত, গুম করা যেত, মানে শিবির বা জামাত করলেই তাকে হত্যা করা বৈধ, এটা হাসিনার আমলে ছিল। কিন্তু তারপরেও অনেক কষ্ট করেও কিন্তু শিবির টিকে ছিল, জামাত টিকে ছিল। তারা কি করেছিল? তারা নিজেদেরকে রক্ষার্থে তারা ছাত্রলীগের ভিতরে মিশে গিয়েছিল, আওয়ামী লীগের ভিতরে মিশে গিয়েছিল। এবং আমরা দেখেছি জামাত ইসলাম হঠাৎ করে ঝটিকা মিছিল বের করত, তারপরে আবার গায়েব হয়ে যেত। আওয়ামী লীগও ঠিক একই পথ গ্রহণ করেছে। আওয়ামী লীগ সেই জামাত ইসলামের কৌশলই গ্রহণ করেছে। এ সংক্রান্ত একটা নিউজ দিয়েছে বণিক বার্তা। তারা সেখানে লিখেছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ টিকে থাকার জন্য জামাতের কৌশল অনুসরণ করতেছে। খবরে বলা হয় যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে একই অভিযোগে বিচার কার্যক্রম চলমান রয়েছে। তবে এসবের মধ্যেও বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে মিছিল সহ নানা কর্মসূচি পালন করতেছে দলটির সমর্থকরা। অনেকে বলছেন যে শেখ হাসিনার আমলে জামাত ইসলাম যেভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এসেছে, বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিগতভাবে সেই একই কৌশলে কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজপথে শক্ত অবস্থান জানান দিতে নিয়মিত মিছিল সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বিষয়গুলো গোপনীয়ভাবে পরিচালনা করা হচ্ছে। কোথায় কখন কর্মসূচিগুলো পালন করা হবে সেটি নেতাকর্মীদেরকে সামান্য আগে জানানো হচ্ছে। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতেছে যে আগামীকালকে একটা ঝটিকা মিছিল হবে, কিন্তু সেই মিছিল কোথায় হবে এটার লোকেশনটা তাদেরকে মাত্র 20 থেকে 30 মিনিট আগে দেওয়া হচ্ছে, যাতে এটা গোয়েন্দা সংস্থার হাতে না যায়। এছাড়া দেশব্যাপী দলীয় নেতা কর্মীদের ডাটাবেস তৈরি ও সে অনুযায়ী তাদের সক্রিয় করার কার্যক্রম শুরু করেছে দলটি। দেশের ভেতরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা এটা সমন্বয় করতেছেন। তবে নির্দেশনা আসছে দেশের বাইরে থেকে। রাজধানীর শ্যামলীর শিশু মেলার সামনে এবং মতিঝিলে গতকালকে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন নেতা কর্মীরা। এর আগে গত শনিবার আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে থেকে বের করে মেট্রো রেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে, গত শুক্রবার বাংলা মোটর এবং গুলশান এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ, গত বৃহস্পতিবারও মিরপুর এবং দারুসালাম এলাকায় ঝটিকা মিছিল করে, গত এক মাসে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি বড় মিছিলও করেছে দলটি। এবং এসব মিছিলে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা বলেন যে বৈরী পরিস্থিতির কারণে ঝটিকা আকারে আমাদেরকে মিছিলগুলো করতে হচ্ছে। আমরা নিজেদের জীবন বাজি রেখে রাজনীতি করতেছি, যতটুকু পারা যায় নিরাপদ থেকে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দমন পীড়নের মুখে জামাত ইসলামীও নিজেদের সংগঠন টিকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করেছিল। তাদের অন্যতম কৌশল ছিল ঝটিকা মিছিল হঠাৎ করে কয়েক ডজন বা কয়েকশো কর্মী এক স্থানে জড়ো হয়ে সংক্ষিপ্ত মিছিল বের করা এবং স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যেই সটকে পড়তো তারা। এতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে ধরপাকড়া করাও কঠিন হয়ে যেত। এছাড়াও জামাত ইসলাম সংগঠনের ভিতরে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যাতে বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত করে নেতাকর্মীদেরকে সক্রিয় রাখা হতো। জামাতও তখন ডাটাবেস ভিত্তিক সাংগঠনিক কাঠামোয় জোর দিয়েছিল। কোথায় কোন স্তরের নেতা বা কর্মী আছেন, কাকে কোন পরিস্থিতিতে সক্রিয় করা যাবে, এসব কৌশল ব্যবহার করে দলটি মাঠে টিকে থাকার চেষ্টা চালিয়ে যায়। এবং অনেকের মতে আওয়ামী লীগও ঠিক একইভাবে ঝটিকা মিছিল, গোপন নির্দেশনা এবং ছোট পরিসরে সক্রিয় থাকার কৌশল অবলম্বন করতেছে। তো এখানে সমস্যা একটা আছে, সেটা হচ্ছে কি যে ছাত্র শিবির যেমন ছাত্রলীগের ভিতরে মিশে গিয়েছিল, ছাত্রলীগ কিন্তু ছাত্র শিবিরের ভিতরে মিশতে পারবে না। কারণ ছাত্র শিবিরের সঙ্গে মিশতে হলেই অনেক বইপত্র পড়তে হবে, ইসলামিক বই পড়তে হবে, রিপোর্ট করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যেটা ছাত্রলীগের পক্ষে সম্ভব না, কারণ তারা তো ধর্মই তেমনটা মানে টানে না।
সুতরাং আমি মনে করি ছাত্রলীগ ছাত্র শিবিরের ভিতর মিশে না গিয়ে ছাত্র দলের ভিতরে মিশার চেষ্টা করতে পারে, এবং মোটামুটি নির্বাচনের আগেই ছাত্রলীগ চাইবে বা আওয়ামী লীগ চাইবে ঢাকা শহরে মোটামুটি একটা আধিপত্য বিস্তারের জন্য। যদিও এটা নিয়ে সরকার খুব চাপে আছে। আমি দেখলাম যে আজকে সরকার ঘোষণা করেছে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগে কাউকে ধরে দিতে পারলে সেই লোককে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তার মানে যদি কোনো ব্যক্তি মিছিলের সময় হাতে নাতে আওয়ামী লীগের কাউকে ধরে দিতে পারে, সরকার তাকে 5,000 টাকা পুরস্কার দিবে। আর চট্টগ্রামের কর্ণফুলীতে মাইকিং করে বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত কোনো দলের কাউকে যদি বাসা ভাড়া দেয় তাহলে সেই বাড়ির মালিকের জরিমানা করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং এটা পুলিশের পক্ষ থেকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় মাইকিং করা হয়েছে। তার মানে সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে। এখন দেখুন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও দেশের ভিতরে কিছু আওয়ামী লীগের এখনো আছে এবং তারা চরমভাবে চেষ্টা করে ফিরে আসার জন্য। এবং এই ঢাকাতে এই ঝটিকা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বজিৎ নামে একজন লোক। এই ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের সহসভাপতি এবং অস্ত্রধারী ক্যাডার ছিলেন। বিগত 17 বছরে বিশ্বজিৎ দাস গড়ে তুলে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং সাবেক ছাত্রলীগ ক্যাডার প্রণয় জোয়ারদার, নেত্রকোনার সাবেক পুলিশ সুপার জয়দেব কুমার এবং কেরানীগঞ্জের সাবেক জেল সুপার সুভাষচন্দ্র সাহা ছিল তার অত্যন্ত ঘনিষ্ঠ। তাদের অবৈধ অর্থের সকল কারবার পরিচালনা করে এই বিশ্বজিৎ। সম্প্রতি ঢাকা শহরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পিছনে রয়েছে এই আওয়ামী দোসর বিশ্বজিতের হাত। ঢাকায় আওয়ামী লীগের মিছিল এবং নাশকতার জন্য নিয়মিত অর্থ যোগান দিচ্ছে তাকে, এবং তার কাছে রয়েছে আওয়ামী লীগের আমলে দুর্নীতি করা দুর্নীতিবাজদের শত শত কোটি টাকা। এটা গোয়েন্দা সংস্থার দাবি যে এই বিশ্বজিৎই রয়েছে সকল ঝটিকা মিছিলের নেপথ্যে এবং তার কাছে শত শত কোটি টাকা আছে। আশা করি গোয়েন্দা সংস্থা বিষয়টি গ্রেপ্তার করবে। কিন্তু দর্শক, এত কিছুর পরেও প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরে আসতে পারবে? আমি মনে করি পারবে না। এই ঝটিকা মিছিলে কি হয় দেখুন, যখন আওয়ামী লীগের আমলে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি লোকদেরকে মারধর করত, জামাতের লোকদেরকে মারধর করত, তখন দেখতাম সাধারণ মানুষ ভয় কিছু বলতো না, বাট করুণার চোখে দেখতো, দীর্ঘ নিঃশ্বাস ফেলতো, মনে মনে কষ্ট পেত। সাধারণ মানুষের একটা সিম্পিতি ছিল বিএনপির উপর, জামাতের উপরে। কিন্তু আপনি দেখেন গত পরশুদিন আওয়ামী লীগ একটা মিছিল বের করার পরে বিএনপি জামাত লাগে নাই, সাধারণ মানুষ গিয়ে সেই মিছিল ভন্ডুল করে প্রায় 8 থেকে 10 জনকে ধরে পুলিশের কাছে দিয়ে দিয়েছে। তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে? দেশের মানুষই তো চায় না আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে আসতে হলে সেই 5ই আগস্টের মতো, সেই জুলাইয়ের মতো আন্দোলন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। গণমাধ্যমে এই সংবাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যে তার সফরের সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ইউনূসের নিজের দল যেটা এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই 4 জন তার সফর সঙ্গী হবেন। এটা একটা অস্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়েছে এবং অনেকের কাছেই অস্বাভাবিক। কেউ কেউ বলছে এটা হাস্যকর। বিএনপি একটি বড় দলের মহাসচিব একটা অনির্বাচিত ব্যক্তির সঙ্গে যাবেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি গ্যালারিতে বসে থেকে অনুষ্ঠান দেখবেন। একটা দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এ জাতীয় একটা হাস্যকর কার্যক্রমের ভিতর নিজেকে সম্পৃক্ত হচ্ছেন। আবার তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছে, জামাতের দ্বিতীয় ব্যক্তি যাচ্ছেন, আর ইউনূসের পার্টিটা, যে পার্টি এখনো নিবন্ধন পায়নি, তারা হয় অন্য কারণ। এ বিষয়ে ঢাকায় একজন সাংবাদিক যিনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক সাংবাদিকতার সঙ্গে জড়িত, তার সঙ্গে কথা বললাম যে বিষয়টিকে হঠাৎ করে এরকম একটা অস্বাভাবিক টিম হচ্ছে কি কারণে। তিনি বললেন যে তার যে স্টাডি, তিনি যেটা বুঝেছেন, তার স্টাডি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর কোনো দেশে এখন আর নিরাপদ বোধ করছেন না। তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি হোটেল থেকে বের হতে পারেননি। প্রবাসীরা এমনভাবে তাকে ঘিরে রেখেছে এবং সেখানে চাথাম হাউসে বিবিসির সাংবাদিক যে সকল প্রশ্ন করেছে সেই প্রশ্ন তার জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল। আবার ব্রিটিশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা তো করেন নাই, দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এটা খুব অপমানজনক। পরবর্তীতে তার
তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ লন্ডনে গেছেন। সেখানে তিনি এবং তার অপর এক সফর সঙ্গী চরমভাবে নাজেহাল হয়েছেন প্রবাসীদের দ্বারা। এই ঘটনার সমস্ত কিছু ইউনূসের দৃষ্টিতে এসেছে। এই একই মাহফুজ নিউ ইয়র্কে গেছিলেন। নিউ ইয়র্কে সেখানে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন এবং গভীর রাতে পুলিশের সাহায্যে তাকে হোটেলে যেতে হয়েছে নিরাপত্তাহীন অবস্থায়। এর পূর্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আরেকটি দেশে গিয়েছিলেন। সেই দেশে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তাকে। এর বাইরে জাপানে তার আরেকটি টিম যাওয়ায় সেখানে জাপানের লোকজনদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে ইউনূস এখন নিজে বা তার উপদেষ্টারা কোথাও আর বাইরে বের হতে চাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি পদ্মার অপর পারে ভাঙ্গায় যে জাতীয় উত্তাল জ্বর এসেছে এবং কোন প্রশাসন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নির্মম ঘটনার প্রেক্ষিতে সেখানে উপদেষ্টারা যাবার পরে, উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সেক্রেটারি যাবার পরে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন। কোন প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি। আবার ইউনূসের তৈরি করা দল এনসিপি গোপালগঞ্জে যাওয়ার পর সেখানে মিলিটারি কনভয় দিয়ে এসিপি দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে। সেখানে র্যাব, বিজিবি, পুলিশ ইত্যাদি ইত্যাদি। তারপরেও তাদের রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল। তারা চট্টগ্রামে গেছে, সেখানে ডগ স্কোয়াড, সোয়াত বাহিনী, পুলিশ, র্যাব, আর্মি নানা রকম দেওয়া। কক্সবাজারে একই অবস্থা, অর্থাৎ দেশের ভিতরে দেশের বাইরে যেখানেই তারা যাচ্ছেন সেখানে প্রতিবাদ, প্রতিরোধ এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে ইউনূস অনুধাবন করতে পারছেন যে কোথাও তার জন্য আর শান্তিপূর্ণ অবস্থা নাই। সে কারণে তিনি বিএনপি, জামাত, এনসিপি এদেরকে নিয়ে আসছেন যাতে অন্তত এয়ারপোর্টে বা তার চলার পথে এই নেতাদের বদৌলতে অন্তত যেন ওইসব দলের লোকরা থাকে, যাতে ভয়ঙ্কর অপদস্থ হওয়ার হাত থেকে তিনি রক্ষা পেতে পারেন। এজন্য তিনি এসেছেন। ওই সাংবাদিকের ভাষায় তিনি মৃদু হেসে বলছিলেন যে ইউনূস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য। অর্থাৎ ইউনূস এখন ভীত সন্ত্রস্ত, তিনি মাস্তানের খোঁজে। ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন। জামাতের যেসব লোক আছে তারা আসবেন। এনসিপির কেউ না থাকলেও তাদের 2-4 জন থাকলে তারা আসবেন। তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন। ফলে কিছু লোক অন্তত ওনাকে রিসিভ করতে আসলে যে লন্ডনে, নিউ ইয়র্কে, জাপানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চরম অপদস্থ হচ্ছেন, এই অপদস্থ হওয়ার হাত থেকে কোন রকম রক্ষা পান কিনা, এই জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন। এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকরা থাকবে, আমার অন্তত এটা রক্ষা হবে। আর এরা কেন যাচ্ছে, এরা কেন এতটা হাস্যকর একটা কর্মসূচি যাচ্ছে, সে বিষয়ে তার সঙ্গে আমার কথা হলো। তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার যেটা স্টাডি, তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার মহাসচিবকে পাঠাচ্ছে যে ইউনূসকে চোখে চোখে রাখতে হবে, ওখানে গিয়ে যেন আবার সে কোনো বদ বুদ্ধি কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ করে নতুন কোনো আর একটা ভণ্ডামি বা কোনো প্ল্যান করতে না পারে। এনসিপি গেছে যে ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সেজদা করে সরকার বিক্রি করে দিয়ে আসছিলেন, এত ক্ষোভের কথা এনসিপি ইতোপূর্বে প্রকাশ করেছেন। লন্ডনে গিয়ে আবার ইউনূস নতুন করে আবার কারোর সঙ্গে এরকম কোন দেন দরবার করে চুক্তি করে আসেন কিনা। আর জামাত মনে করছে যে মূলত তো ইউনূসকে আমরাই বসিয়েছি, আমরাই নেপথ্যে থেকে সবকিছু করছি। এ লন্ডনে যে তারেকের সঙ্গে যে বৈঠক করছে, আবার নিউ ইয়র্কে গিয়ে একই জাতীয় কোনো বৈঠক করে কিনা, এই জন্যকে পাহারা দিয়ে রাখতে হবে। এখন 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে পাহারা দিয়ে রাখতে চাচ্ছেন, এ কারণে তারা তার সঙ্গে আছেন। এটা ওই সাংবাদিকের মূল্যায়ন এবং তার স্টাডি। আর ইউনূসের পক্ষ থেকে যেটা তিনি জানতে পেরেছেন যে ইউনূস এখন আর কোথাও নিরাপদ বোধ করছেন না। এই ভীত সন্ত্রস্ত ইউনূস, বাইরে তো আর ভাড়ায় মাস্তান পাওয়া যায় না, তো এই যে 3-4টা দলের নেতাদের নিয়ে গেলেন, ওই নেতাদের আবার চামচাদের বলা হয়েছে যে আপনারা কিন্তু আপনাদের লোকজনদের রাখবেন। এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক, তারা তো আবার আওয়ামী লীগ বলে না, তারা বলে ফ্যাসিস্ট, বলে ফ্যাসিস্টের লোকরা কিন্তু বিব্রতকর অবস্থায় ফেলবে, তো আপনাদের লোকজন যেন থাকে। অর্থাৎ ভাড়ায় লোকজন নিয়ে এসে যেন ইউনূস কোন রকম নিউ ইয়র্কের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন, এজন্য তিনি ভীত সন্ত্রস্ত হয়ে মাস্তান খুঁজছেন। এটাই ঢাকার সেই ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টের ধারণা। আমার কাছে মনে হয়েছে তাই না হলে হাস্যকর একটা প্রোগ্রাম যেখানে ইউনূস সরকারের প্রতিনিধি হিসাবে সামনে থাকবেন,
আর ওনারা সবাই গ্যালারিতে বসে থাকবেন বা পিছনের সিটে বসে দেখবেন ওখানে কি হচ্ছে। ফুটবল খেলার মাঠে যেমন খেলোয়াড়রা মাঠের ভিতর থাকে আর ওই গ্যালারিতে বসে থেকে ফুটবল খেলা অবলোকন করে। তা জাতিসংঘে তো এমন কোনো উল্লেখযোগ্য কোনো কার্যক্রম হয় না, সেখানে গতানুগতিক কিছু বিষয় হয় আর কিছু হয় না। তো এই গতানুগতিক বিষয় দেখার জন্য বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা ইউনূসের সঙ্গে যাচ্ছেন, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। ওটাই বিশ্বাসযোগ্য যার যার মতো করে ইউনূসকে পাহারা দিতে গেছেন, আর ইউনূস নিজে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে যাতে কেউ হেনস্থা করতে না পারে, লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, রাস্তাঘাটে যাতে নিরাপদ থাকেন, এজন্য তিনি ওই নেতাদের নিয়েছেন যাতে নেতাদের কর্মীরা তাকে রক্ষা করেন। ভীত সন্ত্রস্ত ইউনূস সবখানে কি এভাবে বিএনপি, জামাত, এনসিপি নিয়ে আত্মরক্ষা হবে? মনে হচ্ছে না। সময় তো ঘনিয়ে আসছে। অপমানজনক বিদায়, অসম্মানজনক বিদায়, অথবা তিনি যে দুর্নীতির করাল গ্রাসে আবদ্ধ ছিলেন সেগুলোর থেকে নিজের দায় নিজে অবমুক্ত করেছেন। আপনি কি জানেন এই যা অবমুক্ত করেছেন এগুলো রিওপেন করা যায়, এটাকে আবার নতুন করে তুলে ধরা যায়? এটা কোনো বিচার প্রক্রিয়ার ভিতর থেকে শেষ হয় নাই। ফলে আপনি যেটাকে নিয়ে সন্তোষ বোধ করছেন যে ক্ষমতায় এসে আমার যা যা সুবিধা সব তো নিয়েছি, মামলা তুলে নিয়েছি, ট্যাক্সের টাকা মওকুফ করে নিয়েছি, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, মামলায় কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। প্রস্তুত হন ডক্টর মোহাম্মদ ইউনূস।